আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব ১৮ লিখেছেন সালমা চৌধুরী। ঘুমেকাতর মেঘের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। ফোনের অপর পাশের আবেশিত কণ্ঠ শুনে ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকাতেই আবিরের ছবি ভেসে উঠেছে, তার সঙ্গে সেভ করা নামটা। সাহসা অষ্টাদশীর ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হয়ে উঠেছে। এক মুহূর্তেই চোখ থেকে ঘুমের রেশ কেটে গেল, অক্ষি যুগল প্রশস্ত হলো। মেঘ উৎকণ্ঠিত হয়ে বলল, আবির ভাই। এই প্রথমবার আবির নিজ থেকে মেঘকে কল করেছে। আধোলা ঘুমে থাকায় আবিরের কণ্ঠ ঠিকমতো বুঝতে পারেনি। মেঘ এক লাফে বিছানায় বসে ফোন কানের কাছে নিতেই পুনরায় আবিরের নিঃশব্দ কণ্ঠ ভেসে আসে। ম্যাম, আপনার দর্শন পেতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? মেঘ ভ্রুকুচকে একবার স্ক্রিনে তাকাচ্ছে, আরেকবার ফোন কানে ধরেছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। নাম্বারটা আবির ভাইয়েরই নামে সেভ করা, কণ্ঠস্বরও আবির ভাইয়ের। কিন্তু আবির ভাই তো কখনো এভাবে কথা বলে না। মেঘের মাথা চক্কর দিচ্ছে। মেঘ ফোন কানে ধরে আশেপাশে তাকালো। মিম দিশারায় গভীর ঘুমে তলিয়ে আছে। আবির পক্ষান্তর মৃদু সুরে ডাকলো, ম্যাম। মেঘ জবাব দিল, জি। আপনি কি এখনো ঘুমাচ্ছেন? না তো। কষ্ট করে একটু বেলকনিতে আসবেন? মেঘ ফোন বিছানার উপর রেখে এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কেটে নিজেই উফ করে উঠল। বুঝতে পারল এটা স্বপ্ন নয়, সত্যি। ফোন কানে ধরে আড়মোড়া ভাঙতে ভাঙতে বিছানা থেকে নেমে হুড়মুড়ি করে বেলকনিতে পা দিতেই কপাল কুঁচকে সরু নেত্রে তাকালো। পূর্ব দিগন্তে উদ্দিত সূর্যের আলোয় মেঘ ঠিকমতো তাকাতে পারছে না। চোখ কষলে বেশ কয়েকবার পিটপিট করে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই নজর পড়ে উঠোনের মাঝে বরাবর একটা চেয়ারে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে আবির ভাই বসে আছেন। পরনে কালো হুডি, এক হাত হুডির পকেটে, অন্য হাতে কানে ফোন ধরে তাকিয়ে আছে বেলকনির দিকে। পূর্বাভিমুখে বর্ষায় শীতের সকালে অনুচ্চ আলোয় জ্বলজ্বল করছে আবিরের মুখবির। মেঘ স্থির দৃষ্টিতে আবিরকে দেখছে। হুডিতে আবির ভাইকে মারাত্মক সুন্দর লাগছে। চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ছেড়ে পুনরায় তাকালো। এদিকে আবিরের চোখে সূর্য রশ্মি আছড়ে পড়ছে। সেই রশ্মি উপেক্ষা করে অতি সংকীর্ণ লচনে মেঘকে দেখছে। আংশিক সময়ব্যাপী চলে এই দৃশ্য। আবির আচমকা গলা খাকারি দিয়ে বলে, ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে নিচে আসেন। কেন? আমি বলছি তাই। মেঘ হাসি মুখে বলল, আচ্ছা। কান থেকে ফোন নামাতে যাবে অমনি আবির আবার ডাকলো, ম্যাম শুনেন। জি স্যার, বলুন। আবির মৃদু হেসে বলল, খালি পায়ে আসবেন? রাখছি। আবির কল কেটে দিয়েছে, তবে দৃষ্টি এখনও মেঘেতে নিবদ্ধ। মেঘ কয়েক সেকেন্ডের স্থির থেকে হঠাৎই হুড়োহুড়ি করে রুমে চলে গেছে। হাতের মেহেদি তোলা হয়নি। 10 মিনিট সময়ের মধ্যে নিচে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে। এত সকালে বেশিরভাগ মানুষই ঘুমে। যারা উঠেছেন তারা সবাই রান্নার কাজে ব্যস্ত। মেঘ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসলো। 10 মিনিটের আগে মেঘ নিচে চলে আসছে। আবির মাথা নিচু করে ফোন চাপছিল। আচমকা নুপুর পরা আলতারাঙ্গা পায়ে নজর পড়তেই আবির আঁতকে উঠে সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে চোখ তুলে তাকালো। মেঘ আবিরের ঠিক সামনে দাঁড়ানো। চোখাচোখি হলো দুজনের। মেঘ আবিরের অবসন্ন দৃশ্যটা দেখিয়ে চিন্তিত সুরে শুধালো, আপনি কি রাতে ঘুমাননি? আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, ঘুম আসছিল না। হাতটা দেখি। মেঘ হাত বাড়িয়ে মেহেদিটা দেখালো। মেহেদির গাঢ় রং দেখে আবির মৃদু হাসলো। মেঘ শীতল কণ্ঠে বলল, রাতে কিছু বলতে পারিনি। মেঘের কথা শেষ হওয়ার আগে আবির আর চোখে চেয়ে প্রশ্ন করল, কি বলতি? থ্যাংক ইউ আবির ভাই, এত সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আবির নিঃশব্দে হেসে বলল, ওয়েলকাম। এই মেহেদি দেখে কান্না করে দেশ কিনা এই টেনশনেই ছিলাম। কাঁদবো কেন? সবাই সুন্দর করে দিয়েছে, তোরটা সুন্দর হয়নি বলে যদি কান্না করিস। মেঘ ভেঙচি কেটে বলল, জীবনেও না, আমারটা সবচেয়ে সুন্দর হয়েছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল এখন। আবির উঠে হাঁটতে শুরু করেছে। মেঘও গুটি গুটি পায়ে হাঁটছে। মামাদের বাড়ির পেছন দিকে মাটির রাস্তায় পা দিতে মেঘ শুধালো, আমরা কোথায় যাচ্ছি? তোকে নিয়ে পালাচ্ছি। অকস্মাৎ মেঘ বিষম খেলো। জিজ্ঞাসু চোখে তাকিয়ে শুধালো, কোথায়? কোনো এক কোলাহল শূন্য নিঃস্বর্গে।
মেঘ আর কিছু বলতে পারল না। শীতের সকালে এলোমেলো ঠান্ডা হাওয়া, তার সাথে আবিরের বলা কথায় মেঘের মনে অজানা শিহরণ জাগে। অষ্টাদশীর আঁখি জোড়ায় রঙিন স্বপ্ন। আবির ভাই তাকে নিয়ে পালাবে, এটা ভাবতেই হৃদয় বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভেতর কে যেন অবিরাম ঢোল পিটাচ্ছে, মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে নিষিদ্ধ প্রেমানুভূতি। আবির কিছুটা এগিয়ে গিয়ে নিরস্ত হলো। পেছন ফিরে দেখলো মেঘ এখনো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আবির দুর্বহ কণ্ঠে বলে উঠল, ম্যাম, আর ইউ ওকে? আবিরের কণ্ঠস্বর কানে আসলেই কল্পনার জগৎ থেকে বেরিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমাকে ম্যাম বলছেন কেন? ভয়ে। মানে? শীতকালে এত সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠালাম, কখন জানি ফোঁস করে রেগে যান তাই। মেঘ বোকার মতো চেয়ে পুনরায় শুধালো, আপনি আমায় ভয় পান আবির ভাই? মাঝে মাঝে। মেঘ হতবাক, চোখ বড় করে চেয়ে আছে। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির ভ্রু নাচালো। মেঘ লাজুক হেসে চিবুক নামালো, ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি, মুখবিবরে প্রাপ্তির ছাপ। মেঘের লজ্জামাখা হাসি দেখে আবিরও মুচকে হাসল। কথা না বাড়িয়ে আবির খালি পায়ে এগিয়ে যাচ্ছে। আবিরের পিছু পিছু মেঘও হাঁটছে। মেঘের ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। গতকাল থেকে আবির ভাইয়ের আদতে অষ্টাদশীর হৃদয়ে তোলপাড় বেড়েছে কয়েক গুণ। আবির ভাইয়ের কথা, যত্ন, ব্যবহার, চাহনি সব কিছুই জানান দিচ্ছে। আবিরের হৃদয়ে অস্পষ্ট বরফ গলতে শুরু করেছে। অষ্টাদশী স্পষ্টরূপে বুঝতে পারছে তা। নিজেকে আবির ভাইয়ের গার্লফ্রেন্ড ভাবছে আর বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। আবিরের পিছনে পিছনে মেঘ মাটির রাস্তা পেরিয়ে বিস্তীর্ণ মাঠে পা রাখতেই কেঁপে উঠল। শিশিরে ভিজে আছে সবুজ ঘাস। এতক্ষণ যাবৎ আবিরকে এমনভাবে অনুসরণ করছিল যেন আশেপাশে তাকানোর মতো সময় নেই। পলক ফেললেই হারিয়ে যাবে শখের পুরুষ। অষ্টাদশী উষ্ণ পায়ের স্পর্শে শিশির স্নান ঘাস মাড়িয়ে যাচ্ছে। হৃদয় দোলছে শীতল হাওয়ায়। ব্যস্তময় শহরে মাটির স্পর্শ পাওয়ায় দুষ্কর। প্রকৃতির সাথে প্রিয়জনের সান্নিধ্য মেঘের মনে প্রেম প্রেম অনুভূতি জাগছে। আবির যেখানে পা ফেলেছে, আবিরের পায়ের ছাপ দেখে মেঘও ঠিক সেই জায়গাতেই পা ফেলছে। বেশ কিছুটা যাওয়ার পর আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মেঘের কাণ্ড দেখে কপাল কুঁচকালো। মৃদু হেসে সামনের দিকে ঘুরল। পাগলির পাগলামিতে অত্যাসক্ত আবির। বিশাল আকৃতির মাঠের পরেই কয়েক সারি ঘর, আশেপাশে নানান রকমের গাছ। দুইটা ঘরের মাঝ বরাবর সরু রাস্তা। মেঘ একান্তে আবিরকে অনুসরণ করেই চলেছে। ইহজগতের আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। বাড়িগুলো পেরিয়ে কিছু দূর গিয়ে আবির পিছু ঘুরল। তৎক্ষণাৎ মেঘের মাথা ঠেকে আবিরের বুকে। মেঘ কোণঠায় দু পা পিছিয়ে চোখ তুলে তাকালো। এভাবে আবির ভাইয়ের পিছু নেওয়ার, আবির ভাই যদি রেগে যায়? আতঙ্কে মেঘের বুক কাঁপছে, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। মেঘের সামনে থেকে সরে পাশে দাঁড়াতেই মেঘ বিপুল চোখে তাকালো। দৃষ্টির সীমানা জুড়ে হলুদ রঙের সর্ষে ফুল। আশ্চর্য নয়নে চেয়ে আছে মেঘ। এত সর্ষে ফুল একসঙ্গে কখনো দেখেনি সে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। আবিরের দিকে তাকাতেই আবির মুচকি হেসে বলল, একখণ্ড হলুদের রাজ্যে আপনাকে স্বাগতম, যেখানে নেই শহরের কোনো কোলাহল, নেই কোনো নিষিদ্ধ অনিলাম। সবটুকু জুড়ে শুধু স্নিগ্ধতা, নীল আকাশ আর প্রকৃতি জুড়ে সরিষা ফুল। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে অনুভূতিরা অষ্টাদশীর হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। প্রকৃতি নিরন্তন অনিদিন্ত, সরিষা ফুল তার এক প্রীতিপদ নিদর্শন। দিগন্তজোড়া মাঠের প্রতিটা সরিষা ফুলে জমে আছে শিশিরের কণা। সেই দৃশ্য দেখে মেঘের মন প্রেমের রঙে সুশোভিত হয়ে যাচ্ছে। মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে আলতো হাতে শিশিরে ভেজা সরিষা ফুল স্পর্শ করল। মেঘ আপন মনে ছুটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ থমকে দাঁড়ালো। পিছনে ঘুরে দৌড়ে আবিরের কাছে চলে আসছে। আবির ভ্রুকুচকে তাকিয়ে আছে। মেঘ আবিরের কাছে এসে হাঁপাতে শুরু করলো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে শুধালো, কি হয়েছে?
মেঘ ওড়না টেনে মাথায় ঘোমটা দিল। হাত দিয়ে আবিরকে ইশারা করতে আবির একটু নিচু হয়ে মেঘের মুখোমুখি হলো। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে আবিরের কানে কানে বলল, আপনি কি জানেন না সরিষা খেতে তেনাদের বসবাস? আবির সিরিয়াস মুডে কথা শুনতে এসেছিল, কিন্তু মেঘের আজগুবি কথা শুনে সশব্দে হেসে বলল, তোর তানারা বেড়াতে গেছে। মেঘ ভয়ে ভয়ে শুধালো, আপনাকে কে বলেছে? রাতে তোর তেনাদের সাথে দেখা হয়েছিল, বলে গিয়েছিল সকালে তোকে নিয়ে আসবো। তোর তেনারা যেন ঘুরতে চলে যায়। কোথায়? তোর শ্বশুরবাড়ি। মানে? এমনভাবে বলছিস মনে হচ্ছে তানারা যেখানেই যায় আর আমার থেকে অনুমতি নিয়ে যায়। আপনিই তো বললেন। আল্লাহ, কোন পাগলির পাল্লায় পড়লাম! মেঘ গাল ফুলিয়ে অষ্ট উল্টে তাকালো। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বলল, তোর মাথায় তানাদের কথা কে ঢুকিয়েছে বলতো? বড় আম্মু। কি? আম্মু তোকে এসব বলে? জি। আর কি বলে? আরও অনেক কিছু বলে, কিন্তু সেসব আপনাকে বলা যাবে না, পার্সোনাল কথা। আবির ভ্রুকুটিয়ে বিড়বিড় করে বলল, শাশুড়ি বউ মিলে আমায় পাগল বানায় ছাড়বে। আবির গলা খাকারি দিয়ে বলল, এসব আজগুবি কথা আর বলবি না, তানারা বলতে কিছুই হয় না। আমার ভয় লাগে। বড় আম্মু বলেছে তানারা আমায় নিয়ে যাবে। আবির অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, আমি থাকতে তোর কিসের ভয়? আমার চোখের সামনে আমার অনুমতি ব্যতীত কেউই তোকে ছুঁতেও পারবে না। মেঘ প্রশস্ত নেত্রে তাকে মুচকি হাসল। ভীষণ লজ্জা পেয়েছে। চিবুক নামিয়ে ঘুরতে মেঘের মাথা থেকে ওড়না পড়ে গেল। পা বাড়াতেই আবির গম্ভীর কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দাঁড়াতেই আবির আলতোভাবে মেঘের চুল থেকে কাকড়া ব্যান্ড খুলে দিল। অমনি মেঘের ঘন কালো চুল কোমর ছড়িয়ে পড়েছে। আবির দু হাতে কতগুলো সরিষা ফুল ছিঁড়ে মেঘের চুলে ছড়িয়ে দিয়েছে। কালো চুলে হলুদ ফুলগুলো অসাধারণ সুন্দর লাগছে। এক হাতে মুষ্টিবদ্ধ হাতে সরষে ফুল ছিঁড়ে দুপা এগিয়ে মেঘের কানে গুজে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এবার যেতে পারিস। মেঘ ভয়ে ভয়ে পা বাড়ায়। আবির পকেট থেকে ফোন বের করে মেঘের ভিডিও করায় ব্যস্ত। অনেকটা সময় ঘোরাঘুরি শেষে মেঘ হঠাৎ বলল, ক্যান আই টেক এ পিকচার উইথ ইউ? ইয়েস, অফকোর্স। মেঘ নিজের ফোন দিয়ে আবিরের সঙ্গে দুটো ছবি তুলেছে। আবিরের ফোন ভাইব্রেশন হতেই আবির পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। পরপরই মেঘের দিকে তাকিয়ে বলল, চল। কোথায়? নদীর পাড়ে। নদীর পাড়ে যেতেই দেখলো সাকিব হাতে একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘকে দেখেই বলল, শুভ সকাল মেঘবতী। শুভ সকাল। তোমার জন্য গাছ থেকে খেজুরের রস এনেছি, খেয়ে দেখো কেমন লাগে। মেঘ অল্প একটু খেয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব হাসি মুখে বলল, ধন্যবাদ আমাকে না দিয়ে তোমার আবির ভাইকে দাও। এত ঠান্ডায় আলো ফোটার আগে আমায় টেনে তুলে কুয়াশার মধ্যে খেজুরের রস আনতে পাঠিয়েছে। মেঘ আশ্চর্য নয়নে আবিরের অভিমুখে চেয়ে শুধালো, আপনি বলেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, তুই কখনো খেজুরের রস খাসনি, তাই আনিছি। তোকে নিয়ে যাব ভাবছিলাম, কিন্তু অনেকটা দূর হয়ে যাবে, তাই যাইনি। আবির ভাইয়ের এত যত্ন দেখে মেঘ বারবার অভিভূত হয়ে যাচ্ছে। গতকাল থেকে কত শতবার আবিরের প্রেমে পড়েছে তার হিসাব নেই। ঘণ্টা দুয়েক মেঘ আবিরের আর সাকিব একসাথে নদীর পাড়ে বসে আড্ডা দিয়েছে। আবির আর সাকিবের শৈশবের স্মৃতিগুলো সাকিব অবলীলায় মেঘকে জানাচ্ছে। এই নদীতে কত কত দিন গোসল করেছে একসাথে। ফুটবল ক্রিকেট খেলার ঘটনা থেকে শুরু করে এক পর্যায়ে সাকিবের মনের মানুষও কথাও বলেছে। সেই থেকে মেঘ বায়না ধরেছে সাকিবের গার্লফ্রেন্ডকে দেখবে। আবির কয়েকবার না করেছে, কিন্তু মেঘ কোনো কথাই শুনছে না। আবির ধমক দিতে গিয়েও বারবার আটকে যাচ্ছে। সে কোনোভাবেই মেঘের মন আঘাত দিতে চাচ্ছে না। মেঘের পাগলামিতে সাকিব বাধ্য হয়ে মেয়েটাকে কল দিল। কিছুক্ষণের মধ্যে একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে ওদের কাছেই আসলো। থ্রি পিস পরনে, চুলগুলো বেনি করা, গ্রামের খুব সাধারণ একটা মেয়ে, তবে রূপ লাবণ্য পরিপূর্ণ। মেঘ বসা থেকে দাঁড়িয়ে সালাম দিল। মেয়েটা হাসি মুখে সালামের উত্তর দিয়ে মেঘকে ভালো মন্দ জিজ্ঞেস করছে। আবির আর সাকিব মুখ চাওয়াচাই করে কিছু একটা ইশারা করলো। সাকিব মেয়েটাকে বলল, শিমু, তুমি চাইলে আমাদের সাথে বসতে পারো। শিমু আস্তে করে বলল, বাসায় বলে আসিনি, চলে যেতে হবে। মেঘ মন খারাপ করে বলল, ভাবি একটু বসেন না প্লিজ। শিমু লজ্জায় নুয়ে পড়ল। মেঘের কথায় সাকিব হাত
দিয়ে কপাল চাপড়াচ্ছে। আবির তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করলো। হাজার হোক আবির সাকিবের বড় ভাই। ছোট ভাইয়ের প্রেমিকাকে লজ্জার হাত থেকে বাঁচাতেই আবির তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো। শিমু শীতল কণ্ঠে বলল, অন্য কোনো দিন সময় নিয়ে তোমার সাথে আড্ডা দিব, কেমন? আচ্ছা আপু। শিমু যেতে নিলে সাকিব পিছু ডাকে। সাকিব আর শিমুকে কথা বলতে দেখে মেঘ কিছুটা সরে দাঁড়ালো। আবির ফোনে কথা বলতে বলতে মেঘকে ডাকলো। মেঘ কাছে আসতেই আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল বাড়ি যাই, সবাই খুঁজতেছে। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, জায়গাটা অনেক সুন্দর, আর একটু পরে গেলে হয় না? নো ম্যাম, এখনই যেতে হবে। মেঘ মন খারাপ করে হাঁটতে শুরু করলো। আবির মেঘের থেকে কিছুটা পেছনে রাকিবের সাথে কথা বলে বলে হাঁটছিল। অফিসের কিছু কাগজপত্রের ঝামেলা হয়েছে, সেই সব নিয়ে কথা বলছে। সাকিব দৌড়ে এসে আবিরকে উদ্দেশ্য করে বলল, নিজের কাজ শেষ অমনি আমায় ফেলে চলে যাচ্ছ নাকি? আবির কান থেকে ফোন সরিয়ে ভারী কণ্ঠে বলল, তোকে কথা বলার সুযোগ দিয়ে আসলাম। সুযোগ না, ছাই। তোমরা আসতেই ভয় পালিয়েছে। আবির মৃদু হেসে রাকিবের সঙ্গে কথা বলার মনোযোগ দিল। আবির আর সাকিব মেঘকে মাটির রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। মেঘ মুখ গোমরা করে বাড়িতে ঢুকলো। উঠোনে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলাচ্ছে। অনেক বেলা হয়ে যাওয়ার বাড়ির সব মেহমান উঠে পড়েছে। সবাই কাজে ব্যস্ত। মেঘ ঘরে ঢুকতেই গেলেই পিছন থেকে ডাকলো, বনু। মেঘ পিছন ফিরতেই দেখলো তানবীর। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া কখন আসছো? এই তো একটু আগেই আসছি। কোথাও গেছিলি? নদীর পাড়ে। তানভীর ভ্রুকুচকে প্রশ্ন করলো, একা গেছিলি? না না, আবির ভাই আর সাকিব ভাইয়াও ছিল। ও আচ্ছা, ভাইয়া এখন কোথায়? বাড়ির পিছনে। আকলিমা খান মেঘকে ডেকে নিয়ে গেছেন। সকাল থেকে খাওয়া হয়নি। তানভীর বেরিয়ে গেছে আবিরের সঙ্গে দেখা করতে। তানভীর বাড়ির থেকে নামতে গিয়ে সাকিব আর আবিরকে দেখে থমকে দাঁড়ালো। সাকিব তানভীরকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে উদ্বিগ্নপূর্ণ কণ্ঠে বলল, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ভালোই ছিলাম, কিন্তু ভাইয়ের অবস্থা দেখে আর ভালো থাকতে পারছি না। কেন, কি হয়েছে? বিশ্বাস করবি কিনা জানি না, গতকাল সারা রাত গেছে ভাইয়া 1 মিনিটের জন্য ঘুমায়নি। আমি যতবার সজাগ হয়েছি ততবারই দেখি ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, নয়তো শুয়ে তোর বোনের ছবি দেখছে। একটা মানুষ কেমনে নির্ঘুম রাত কাটায়, এর জলজ্যান্ত প্রমাণ হলো ভাইয়া। ভাইয়ার এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আবির ক্রোধিত আঁখিতে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব আবিরের মুখের পানে চেয়ে পুনরায় তানভীরকে বলল, তোর বোনকে তাড়াতাড়ি বিয়ে দে। তানভীর হেসে উত্তর দিল, বিয়ে দেওয়ার ক্ষমতা যদি আমার হাতে থাকতো তাহলে অনেক আগে দিয়ে দিতাম। আবির গম্ভীর কণ্ঠে ধমক দিল, আমার বিয়ে নিয়ে গবেষণা করতে হবে না, মাইশা আপুর বিয়েতে ফোকাস কর। তানভীরকে উদ্দেশ্য করে বলল, এত সকালে চলে আসলি যে? মাইশা আপু ভোরবেলা থেকে কল দিতে দিতে আমার ঘুমের 14টা বাজিয়ে দিছে। একা কুলাতে পারছিলাম না বলে আব্বুকে আর বড় আব্বুকে দিয়ে কল দেওয়াইছি। বাধ্য হয়ে ঘুম থেকে উঠে রওনা দিতে হয়েছে। বাইক আনছিস? হ্যাঁ, এই নাও চাবি। আবির চাবি নিয়ে বাড়িতে চলে গেছে। সাকিব আর তানভীর কিছুক্ষণ কথা বলে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে। মেঘ বসে বসে আবিরের সঙ্গে তোলা সেলফিগুলো দেখছে। সেখান থেকে একটা ছবি ফেসবুকে ডেতে পোস্ট করে ফোন ব্যাগে রেখে গোসলে চলে গেছে। এদিকে বন্যা ক্লাস শেষ করে ফেসবুকে ঢুকে মেঘের ডে দেখে রীতিমতো শক খেয়েছে। আবির ভাইয়ের সাথে মেঘ ছবি পোস্ট করেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। পাশে এক বান্ধবীকে বলল চিমটি কাটতে। বারবার ছবিটা দেখছে, খুশিতে বন্যার চোখ ছলছল করছে। ডে পোস্টে রিপ্লাই দিয়েছে, কল দিয়েছে, মেঘ নেটে নেই। আনন্দে বন্যার হাত কাঁপছে। মেঘের নাম্বারে বারবার কল দিচ্ছে, মেঘ রিসিভ করছে না। মেঘের সাথে কথা না বললেও শান্তি পাচ্ছে না। 10-15 বার মেঘকে কল দেওয়ার পর তানভীরের নাম্বারে ডায়াল করলো। তানভীর কল রিসিভ করেই সালাম দিল। বন্যা সালামের উত্তর দিয়ে উত্তেজিত কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? বনু তো এখানে নেই। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল। মেঘকে কি দেওয়া যাবে? আচ্ছা ওয়েট করো, আমি দেখছি। এখন কোথায় তুমি? ভার্সিটিতে। সব ঠিক আছে তো? মনে হচ্ছে কোনো বিষয়ে আপসেট। আপসেট না, এমনি মেঘের সাথে একটু কথা বলতে চেয়েছি।
তানবীর কথা বলতে বলতে মেঘের রুমে গিয়ে ফোন দিয়ে আসছে। মেঘ বন্যার সাথে কথা বলে। একেবারে রেডি হয়ে তানবীরের ফোন নিয়ে নিচে নেমেছে। তানবীরকে খুঁজতে খুঁজতে গেট পর্যন্ত চলে গেছে। গেটের কাছে তানবীর, সাকিব সহ মাইশার আরও কয়েকটা কাজিন কাজ করছিল। আবির এখানে নেই। মেঘ ডাকতে তানবীর উঠে এসে ফোনটা নিল। মেঘ চলে যেতে নিলে তানবীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোর ফ্রেন্ড কল দিয়েছিল কেন? মেঘ আমতা আমতা করে বলল, ক্লাসের জন্য। কাল ক্লাস আছে? হ্যাঁ। মেঘ যেতে নিলে তানবীর পুনরায় ডাকলো, শোন। মেঘ মুখ গোমরা করে বলল, আমি জানি তুমি কি বলবা। কি বলবো? বলবা বরযাত্রী আসলে ঘর থেকে যেন না বের হই, কারো সাথে যেন কথা না বলি, খাবার ঘরে নিয়ে খাওয়াবা, এসবই তো। তানবীর সশব্দে হেসে বলল, আরে না না, এসবের কিছু বলবো না, তুই যেখানে ইচ্ছে ঘুরতে পারিস। সত্যি? হুম। তবে একা যাবি না, মিমকে সাথে নিয়ে যাবি। আচ্ছা, কিন্তু তুমি কি বলতে চাইছিলে? চুল ছেড়ে ঘুরিস না, হিজাব পরে আসিস। ঠিক আছে। মেঘ রুমে যাওয়ার জন্য সিঁড়ি পর্যন্ত যেতেই মালার সাথে দেখা হলো। মালা হেসে বলল, মেঘ কোথায় ছিলে তুমি? রুমে খুঁজতে গিয়েছিলাম তোমায়। মেঘ তপ্ত সুরে বলল, নিচে ছিলাম। মালা আশেপাশে তাকিয়ে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? রাতে তোমার সাথে ওই রকম ব্যবহার করা ঠিক হয়নি, তার জন্য দুঃখিত। মেঘ উৎকণ্ঠ প্রশস্ত করে উত্তর দিল, রাগ করিনি। মালা উত্তেজিত কণ্ঠে বলল, দেখো তো আমার মেহেদিটা কেমন হয়েছে। হাত বাড়াতেই মেঘ মালার হাতের দিকে তাকালো। মেহেদি ডিজাইন খুব সুন্দর হয়েছে। হঠাৎই মেঘের ভ্রুযুগল কুঁচকে এলো। মালার হাতে এই অক্ষর দেখে মেঘ ভীষণ চটে গেছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে মালা ইচ্ছে করেই আবির ভাইয়ের নামের অক্ষর লিখেছে এবং সেটা মেঘকে দেখাতে এসেছে। মেঘ রাগে পাশ কাটিয়ে চলে গেছে। মালা আর চোখে চেয়ে হাসলো। বরযাত্রী আসছে অনেকক্ষণ হলো। গেইটে জামাই বরণ চলছে। হুড়োহুড়ি কর্মকাণ্ডের কোথাও মেঘ নেই। সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি মেয়েটা। মিম দিশাদের সাথেই আছে। তানবীর টেনশনে পড়ে গেছে। হিজাব পরতে বলায় বোন আবার রাগ করলো কিনা। মেঘের নাম্বারে কল দিল, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। তানবীর এমনিতেই নেট অন করলো। ফেসবুকে ঢুকতে মেঘ আবিরের সেলফি দেখে আনমনে হেসে বলল, মাশাল্লাহ। কিন্তু সেই হাসিটা বেশি সময়ের জন্য স্থির হলো না। মেঘের আইডি দেখে ভ্রু গুটালো। আবির ফেসবুকে কিছু শেয়ার করলে সেগুলো কাস্টম করেই শেয়ার করে। কিন্তু মেঘ যে হুট করে আবিরের সাথে ছবি আপলোড করলো, বাসার মানুষের নজর পড়লে সর্বনাশ হয়ে যাবে। এসব ভেবে তানভীর ভয় পাচ্ছে। তানভীর তাড়াতাড়ি উঠে আবিরের কাছে গেল। আবিরের কানে কানে কিছু বলতে আবির অভিব্যক্তি বদলে গেল। তানভীর ফোন থেকে সেই পোস্টটা দেখালো। আবির দাঁতে দাঁত চেপে বলল, মেঘ কোথায়? বনুকে হিজাব পরতে বলেছিলাম, সে যে উপরে গেছে আর তো আসছে না। কল দিলাম, কল ধরে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মিমকে বলতো ডেকে নিয়ে আসতে। আবির, সাকিবের কয়েকটা বন্ধু সবাই মিলে বরযাত্রীদের খাবার পরিবেশন করছে। তানভীরও চেয়েছিল, কিন্তু মামারা রাজি হননি। আবির ওনাদের বোনের ছেলে। আবিরের প্রতি যতটুকু অধিকারবোধ আছে তানভীরের প্রতি ততটুকুই নেই। তাই তানভীরকে ওনারা মেহমানের মতোই যত্ন করেছে, কোনো প্রকার দায়িত্ব দিচ্ছেন না। মিম রুম থেকে মেঘকে নিয়ে নামছে। আত্মীয় আর বরযাত্রীদের ভিড়ে উঠোনে পা রাখার জায়গা নেই। দিশা, মিম, মেঘ আরও কয়েকজন কাজী নতুন জামাই এর সঙ্গে দেখা করতে স্টেজে উঠেছে। জামাইয়ের সাথে কথা বলে আসার সময় একটা ছেলে পাশ থেকে ডেকে উঠল, এক্সকিউজ মি। মিম আর মেঘ দুজনই পাশে ফিরল, কিন্তু কিছু বলল না। ছেলেটা পুনরায় বলল, আপনার বউয়ের কি হন? মিম স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, বোন। কেন? তাহলে তো তোমরা আমার বেআইন হও। তো তোমার পাশের জনের নাম কি? নাম দিয়ে আপনার কাজ কি? মিম রাগে উত্তর দিল। ছেলেটা সশব্দে হেসে বলল, কাজ আছে বলেই তো জিজ্ঞেস করেছি। ছেলেটা একটু পেছনে আবির দাঁড়াতেই মেঘ বৃহৎ নয়নে তাকালো। আবিরের চোখ দিয়ে ইশারা করতেই মেঘ মুচকি হেসে মিমকে বলে, চল আমরা ওই দিকে যাই। বোনের কথা মতো মিমও চলে যাচ্ছে। ওই ছেলে পুনরায় পিছু ডাকে, এই সুন্দরী, তোমার হাসিটা খুব সুন্দর, প্লিজ তোমার নামটা বলো। পেছন থেকে আবির গুরুতর সুরে বলল, এই যে মিস্টার, সুন্দরীর নাম আমি আপনাকে বলছি, আপনি বরং একটু ওই দিকে আসুন। বরযাত্রী খাওয়ানোর শেষে বাড়ির সব কাজিনদের খেতে বসানো হয়েছে। আবির ইচ্ছাকৃত মেঘদের টেবিলের দায়িত্ব নিয়েছে, যাতে
মন মতো খাওয়াতে পারে। তানভীরের কথা মতো মেঘ হিজাব পরেই এসেছে। গাঢ় বেগুনি রঙের একটা গর্জিয়াস ড্রেস পরেছে, তার সঙ্গে ম্যাচিং হিজাব। হালকা করে সাজুগুজু করেছে, তবে সবসময়ের মতোই মায়াবী লাগছে। আবির খাবার দিতে দিতে বেশ কয়েকবার আর চোখে তাকাচ্ছে। খাওয়ার শেষ পর্যায়ে আবির হঠাৎ মেঘকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো। সহসা আবিরের অভিব্যক্তি বদলে গেছে, আখি যুগল ক্রোধে জ্বলছে। সঙ্গে সঙ্গে আবির জায়গা ত্যাগ করলো। মেঘ কলতলা থেকে হাত ধুয়ে ফেরার পথে আবিরকে দেখেই থমকে গেল। আবিরের ক্রোধিত আঁখি দেখে মেঘের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। আবিরের রুদ্রমূর্তি রূপ দেখে মেঘ ভয়ে ঢোক গিলল। আবির মেঘের হাত নিজের কাছে টেনে খুলল। মেঘের হাতে মেহেদি দিয়ে আবির লেখা। আবির রক্তাব্য দু চোখে নিজের নামটা দেখল। দেখেই বোঝা যাচ্ছে কাঁপা কাঁপা হাতে মেঘ নামটা লিখেছে। আবির কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, এসবের মানে কি? মেঘ হাত টেনে নিজের পেছনে লুকালো। আবির দাঁতের দাঁত চেপে পিষিয়ে চলে গেছে। ভয়ে হাত পা কাঁপছে। কয়েক মিনিটের মধ্যে আবির একটা মেহেদি নিয়ে আসছে। মেঘের হাত টেনে একটু মেহেদির নামের উপর রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের নামটা লেপটে দিয়েছে। মেঘ আবিরের রক্তাভ চোখে অসহায়ের মতো তাকিয়ে আছে। যে মেয়ে ঠিকমতো মেহেদি ধরতে পারে না, সে মেয়ে আজ এত কষ্ট করে মেহেদি দিয়ে আবিরের নাম লিখেছে। কোথায় আবির একটু খুশি হবে তা না করে রাগে নামটাই মুছে দিল। আবিরের কার্যকলাপে মেঘের গালসহ পুরো মুখ লাল হয়ে গেছে। নিরুদ্যম ক্রোধে আবিরের চোখ জ্বলছে। মেঘ জড়বস্তুর ন্যায় স্তব্ধ হয়ে আছে। অষ্টদয়ে অবিরাম কাঁপছে। আবির ক্রোধিত কণ্ঠে বলল, সব কিছুর একটা লিমিট থাকা দরকার। তুই কি ভাবছিস তুই যা ইচ্ছে করবি আর কেউ তোকে কিছু বলবে না? কোন সাহসে আমার নাম লিখেছিস? একদমই কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে ধরল। চোখ ফেটে যেন আগুন বের হচ্ছে। আবিরের অগ্নিদৃষ্টি দেখে মেঘের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আবির ভাইয়ের এই রূপ আর কখনো দেখেনি সে। ভয়ে বুক কাঁপছে, অগ্নিপট ভিজে আসছে। হঠাৎ হাতে ব্যথা অনুভব হয়, চিবুক নামিয়ে তাকালো হাতে। আবির মেঘের হাতটা এখনো শক্ত করে চেপে ধরে আছে। অতি ব্যথা অনুভব হওয়ায় সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবিরের অভিমুখ চেয়ে আছে, চোখ টলমল করছে, সাথে হৃদয় জমছে এক আকাশসম অভিমান। পৃথিবীর বুকে সবচেয়ে নিষ্ঠুরতম মানুষটার চোখে বিবশ হয়ে চেয়ে আছে। অকস্মাৎ পল্লব ঝাপটাতেই অষ্টাদশীর গাল বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। আবির কপাল গুজিয়ে প্রখর নেত্রে খেয়াল করল। প্রণয়ের নারীর চোখে পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণে খারাপ হলো। রাগে কটমট করে বলল, চুপ, একদম কাঁদবি না। এক ফোঁটা পানি মাটি স্পর্শ করতে দেরি হলেও আমার হাত তোর গাল স্পর্শ করতে দেরি হবে না। ভয়ে মেঘের সর্বাঙ্গ কম্পিত হলো। ডান হাতে তাড়াতাড়ি করে চোখ মোছার চেষ্টা করলো। গাল বেয়ে অনর্গল নোনাজল গড়িয়ে পড়েছে। চোখ মুছে কুলাতে পারছে না। ভেতর ফেটে কান্না আসছে তার। কোনোভাবে সেই ক্রন্দন আটকাতে পারছে না। বুকের ভেতর জমা অভিমানগুলো ক্রমশ বেরিয়ে চলেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি জানি আমার গতিবিধি তোর হৃদয়ে আঘাত করছে, কিন্তু আমি নিরুপায়। বিশ্বাস কর, যেই হাত দিয়ে আজ নামটা মুছেছি সেই হাত দিয়েই একদিন তোর হাতে আমি আমার নাম লিখে দিব। শুধু মেহেদি দিয়ে নয়, কাগজে কলমে লিখিত থাকবে সাজ্জাদুল খান আবির, শুধুই মাহাদিবা খান মেঘের। সেই নাম হবে চিরস্থায়ী। পৃথিবীর কেউ কোনোদিন সেই নাম মুছতে পারবে না, ইনশাল্লাহ। অতিরিক্ত কান্নায় মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শ্বাস ফেলতে পারছে না। ঘন ঘন শ্বাস নিচ্ছে আর চোখ মুছছে। মেঘের এই অবস্থা দেখে আবির ভ্রুকুচকে প্রশ্ন করল, কি হলো? ধমকের শব্দে মেঘ হকচকিয়ে তাকালো। কান্নার ভেজা চোখের পাপড়ি লাল বর্ণের কপলে আর লেপ্টে যাওয়া কাজল দেখে অষ্টাদশীকে জড়িয়ে ধরার প্রতিশোধ ইচ্ছে জাগছে আবিরের অন্তরে। হঠাৎ মেঘের চোখ পড়ে মালার দিকে। নতুন জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। মালাকে দেখে মেঘের পুরনো ঘটনা মনে পড়েছে। ভেতরে জমা অভিমানরা অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মেঘ কান্নাজড়িত কণ্ঠে বলল, প্রতিনিয়ত থাপ্পড়ের ভয় না দেখিয়ে আপনি বরং আমায় একেবারেই মেরে ফেলুন। দুনিয়ার সবাই ধোয়া তুলসী পাতা, একমাত্র আমি ব্যতীত। কারো দোষ আপনার চোখে পড়ে না, শুধু আমারগুলোই চোখে পড়ে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, কি বলতে চাচ্ছিস?
অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কই তাকে তো কিছু বললেন না। মেঘ এতটুকু বলেই থেমে গেছে। আবির অবাক লচনে মেঘকে দেখছে, পেছন ফিরে মালাকে একবার দেখে নিল, পুনরায় মেঘের দিকে চেয়ে ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, সব মেয়ের উপর নজরদারি করার দায়িত্ব আমি নেইনি, আর যার তার উপর আমি অধিকার খাটাই না। তোর উপর আমার যতটা অধিকার আছে তা আর কারো উপর নেই। মেঘ মালার দিকে তাকিয়ে থেমেই রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যেই অধিকার বোধের সবটুকু জুড়েই শুধু রাগ আর অসন্তোষ, প্রয়োজন নেই সেই অধিকার দেখানোর। মেঘের মুখে বিষবাক্য শুনে আবির বিমোহিত নয়নে স্থিমিত মুখের পানে চেয়ে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে। আবির হাত ছাড়তেই মেঘের হুঁশ ফিরে। মালার প্রতি তীব্র আক্রোশে কি না কি বলে ফেলেছে সে, নিজেও জানে না। এদিকে আবির প্রবল চেষ্টায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল, কিন্তু মেঘের কথায় সেই রাগ দ্বিগুণ বেড়েছে। হাতে থাকা মেহেদিটা ছুঁড়ে ফেলে দিল। মেঘ আবিরকে দূর থেকে দেখে তানভীর ভয়ে ততস্থ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওদের কাছে আসে। তানভীর কাছাকাছি এসে নরম সুরে মেঘকে ডাকলো, বনু। মেঘ সিক্ত চোখে তাকাতেই তানভীরের বুক কেঁপে উঠল। প্রগাঢ় চোখে তাকালো আবিরের অভিমুখে। তানভীরের দৃষ্টি বেকুলতা। বনু কেন কাঁদছে তা জানার জন্য বেকুল হয়ে গেছে। আবির বাড়ি থেকেই বলে আসছিল, মেঘ কাঁদলে মালার খবর আছে। তবে কি কোনো অঘটন ঘটতে যাচ্ছে? হয়েছেই বা কি? তানভীরের উপস্থিতিতে মেঘ ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। আবির ভাইয়ের নাম লিখেছে, এটা তানভীর জানতে পারলে কি হবে সেটা ভেবেই ভয়ে চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আবির আর চোখে চেয়ে মনে মনে বলল, প্রয়োজন নেই বললেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না। তুই যদি আমার রাগের কারণই না বুঝিস তবে আমার অর্ধাঙ্গিনী হবি কেমন করে? মেঘ এতটুকু দূরে যেতে তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বনু কাঁদছে কেন ভাইয়া? আবির কিছু বলতে পারছে না, কথা আটকে আসছে তার। বারবার ঢোক গিলে ভিতরের কষ্ট লুকানোর চেষ্টা করছে। যে মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি, সেই মেঘ আজ এত বড় কথা বলেছে। আবিরের অস্বাভাবিক অবস্থা দেখে তানভীর আবিরের বাহুতে ধরে ডাকলো, ভাইয়া কি হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে তানভীরের মুখের পানে চাইল। আবিরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে, দৃষ্টিতে তীব্র আগুন নির্গত হচ্ছে। প্রখর তপ্ত সুরে বলল, তোর বোন মেহেদি দিয়ে হাতে আমার নাম লিখেছে। কি সর্বনাশ! একটা বারের জন্য ভাবলো না বাসার কারো চোখে এই নাম পড়লে কি অবস্থা হতে পারত? ওকে কিভাবে বুঝাবো? এখন আমার পক্ষে ওর মাত্রার অতিরিক্ত পাগলামিকে সাপোর্ট করা সম্ভব না। আমার মনের অবস্থা বলতে পারছি না, কারণ এই বয়সেও ওকে পারিবারিক ঝামেলায় কোনোভাবেই জড়াতে চাই না আমি। তানভীর আবিরের কথাগুলো শুনে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলল, তুমি মাথা ঠান্ডা করো প্লিজ ভাইয়া। তোর বোনের জন্য কি পরিমাণ পীড়া আমি সহ্য করতেছি, এর একাংশ যদি তোর বোন বুঝতো। কথাগুলো বলে আবির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মেঘকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চায় না আবির, কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও মেঘকে শাসন করতে হয়। মিম বা আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে, সেই কথা আদির মা, মেঘের মা বা আবিরের মায়ের কান পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। মা কাকি জানার মানেই বাবাদের কানে পৌঁছাবেই। বাসায় মানুষ কিছু টের পেলে কি হবে এটাই ভেবেই নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রেয়সীর হাতে জ্বলজ্বল করা নিজের নামটা মুছে যতটা কষ্ট মেঘকে দিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আবির পাচ্ছে। তানভীর কিছু বলতে চাচ্ছিল, হঠাৎই আলী আহমদ খান কিছুটা দূর থেকে ডাকলেন, আবির কোনো সমস্যা? আলী আহমদ খানের ডাকে আবির আর তানভীর দুজনেই আঁতকে উঠেছে। আবির নিজেকে সামলে আস্তে করে গলা ঝেড়ে ধীরে কণ্ঠে বলল, কিছু হয়নি আব্বু। আবিরের রক্তিম আখিযুগল এখনও অপরিবর্তিত, চোখে মুখে লেপ্টে আছে তীব্র আক্রোশে। এই অবস্থায় আব্বুর মুখোমুখি হওয়া কোনোভাবেই সম্ভব না। এজন্য কয়েক কদম এগিয়ে চোখ মুখে পানি ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আলী আহমদ খান তানভীরের কাছাকাছি এসে শুধালেন, কি হয়েছে আবিরের? তানভীর সোজাসাপটা উত্তর দিল, তেমন কিছু না বড় আব্বু, শরীরটা বোধহয় একটু খারাপ লাগছে। আলী আহমদ খান আবিরকে এক পলক দেখে একটু উঁচু গলায় বলল, প্রথমবারের মতো মেহমানদারি করেছে, খারাপটা লাগতেই পারে, স্বাভাবিক। আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে যেতে নিলে আলী আহমদ খান পুনরায় বললেন, কোথায় যাচ্ছ?
খাওয়ানো শেষ হয়নি। আবিরের আব্বু স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবারের ওইখানে আর যেতে হবে না। তোমরা দুই ভাই বরং দেখে আসো নতুন জামাই ঠিকঠাক মতো আপ্যায়ন করা হচ্ছে কিনা। আচ্ছা বলে বাধ্য ছেলের মতো আবির স্থান ত্যাগ করলো। তানভীরও আবিরকে অনুসরণ করলো। চোখে মুখে পানি দিয়েও রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো। যেতে যেতে দুই ভাইয়ের মধ্যে আরও কিছুক্ষণ বাক বিতণ্ডা চলল। কি হচ্ছে আর কি হতে যাচ্ছে সেসব ভেবেই তানভীর ঘাবড়ে যাচ্ছে। তারপরও ভাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করলো। আবিরের ক্রোধের কাছে সবই বৃথা। যে স্টেজের কাছে যেতেই চোখ পড়ল মালার দিকে, সাথে ৩-৪ জন কাজিন। মেঘের বলা কথাটা মনে পড়ে গেল। অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কই তাকে তো কিছু বললেন না। আবির শুকনো নেত্রে মালার হাতটা খেয়াল করেছে। হঠাৎই চোখে পড়ল বড় করে লেখা এ অক্ষরটায়। মেঘ যতটা জায়গায় নিয়ে আবির নাম লিখেছে প্রায় ততটুকু জায়গায় নিয়ে মালা অক্ষরটা লিখেছে। মালা আবিরকে দেখে লাজুক হাসলো। এতে আবিরের মেজাজ আরও বেশি খারাপ হলো। আবিরের দৃষ্টিতে তিক্ততা। কোনো দিকে না তাকিয়ে চলে গেল। মেহমান খাওয়ানোর প্রায় শেষ দিকে। সাকিবের রুম থেকে বেরিয়ে উঠোনের মাঝখানে থেকে আবির উচ্চস্বরে ডাকলো, সাকিব। আবিরের রাগী কণ্ঠ শুনে সাকিবের সঙ্গে সঙ্গে ৩ মামাও অবাক চোখে তাকালেন। ছোট মামা সাকিবকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে দেখ তো গিয়ে। আচ্ছা। সাকিব হাত দুটা কোনো মতো ধুয়ে ছুটে আসলো। আবির পাঞ্জাবি হাতা ভাঁজ করতে করতে রাগান্বিত কণ্ঠে বলল, মালাকে নিয়ে বাড়ির পেছনে আয়। সাকিব আশপাশ তাকালো। তানভীরের চিন্তিত মুখবির আর আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে বুঝতেই পারছে কিছু একটা হয়েছে। সাকিব মোলায়েম কণ্ঠে প্রশ্ন করলো, এখনই? আবির নিস্তব্ধ কণ্ঠে বলল, রাইট নাও। ওকে ভাইয়া। মেঘ রুমে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে। মালার উস্কানিতেই মেঘ এমন কাণ্ড করেছে। না হয় কখনো সে এমনটা করতোই না। বিষয়টা নিয়ে যত ভাবছে তত বেশি কান্না পাচ্ছে। আবির ভাইয়ের আচরণকে থেকেও নিজের উপর রাগ বেশি উঠেছে। নাম লেখার সময় একবারের জন্য বাসার কথা মনে হয়নি। তার শুধু মালার প্রতি জেদ কাজ করেছিল। আবির ভাই রাগে নামটার মুছে দিয়েছে, অথচ আব্বু আর বড় আব্বু দেখলে যে কি হতো, হয়তো বাড়িতে ঢুকতেই দিত না। আদৌ বাড়ির কেউ হাতের নাম দেখে ফেললে কি না কি ভেবে ভয় পাচ্ছে। এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূর, সামনে দাঁড়ানোর মতো অবস্থা নেই মেঘের। নিজের করা অপকর্মের জন্য লজ্জা, আবিরের প্রতি শক্ত অভিমান, মালার প্রতি ক্ষোভ, সবকিছু মিলে অষ্টাদশীর কোমল মনটাকে বিষিয়ে দিচ্ছে। গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কাটিয়েছিল। একটা ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেল। আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবেই আরও বেশি কান্না পাচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। নিঃসঙ্গতায় ছেয়ে গেছে মেঘের মন। অষ্টাদশীর মেঘাচ্ছন্ন মনের অস্পষ্ট বাসনা। ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যেও যদি ভারী বর্ষণ হতো, বৃষ্টির মতোই মেঘের মনের সকল শঙ্কা, আক্রোশ, শোক সব ধুয়ে মুছে যেত। আচমকা তানভীর দরজার থেকে ডাকলো, বনু, আসবো? মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুছতে উঠে বসলো। স্মিত কণ্ঠে বলল, আসো। তানভীর নরম কণ্ঠে বলল, মন খারাপ কেন? এমনি। উচ্ছ্বসিত কণ্ঠে তানভীর পুনরায় বলল, থাক আর কাঁদতে হবে না, তোকে এখনই বিয়ে দিচ্ছি না। মেঘ অবাক চোখে তাকিয়ে বলল, তানভীর হাসছে। তানভীরের হাসি দেখে মেঘ মন খারাপ করে বলল, ভাইয়া তুমি এখন যাও। তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলল, তোকে শাস্তি না দিয়ে তো যাব না। ঠোঁট ভিজিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কিসের শাস্তি? আজকে মেঘের বুক কেঁপে উঠল। তবে কি আবির ভাই সব বলে দিয়েছেন? ভাইয়া তারই শাস্তি দিতে এসেছেন? মেঘ চিবুক নেমে গলা আটকালো। ভয়ে হাত পা কাঁপছে। আজ কোনোভাবেই রক্ষা নেই। তানভীর হাসি মুখে উত্তর দিল, তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলি, আমার সঙ্গে করলি না। কাজটা কি ঠিক করেছিস? মেঘ নিশ্চুপ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলল, একটা শাস্তিস্বরূপ তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি, আমার সঙ্গে ছবি তুলবি, সেই ছবি পোস্ট করবি। মেঘ প্রখর নেত্রে তানভীরকে দেখল। ভাইয়ার হাসি মুখ দেখে মেঘ না চাইতেও হাসলো। মেঘের মুখে হাসি দেখে তানভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। একদিকে আবিরের রাগ, অন্যদিকে মেঘের কান্না। ভাই ভাই হিসেবে তানভীরের দুদিকই সামলাতে হয়। তানভীরের কথা শুনে মেঘের মনের ভয় অনেকাংশে কেটে গেছে। সকালবেলা ছবি পোস্ট করার সময় তানভীরের কথা মনে ছিল না মেঘের। কোনো কিছু না ভেবেই আবিরের সাথে ছবি পোস্ট করেছিল।
সারাদিনে আর মোবাইল ধরা হয়নি। মেঘ নিচে নামতেই মিম আর আদি দুজনেই ছবি তোলার জন্য ছুটে আসছে। তানভীর আগেই ওদেরকে বলে গিয়েছিল। তানভীরের সঙ্গে ছবি তোলার পর তানভীর নিজেই সেখান থেকে একটা ছবি মেঘের ফেসবুকের আইডিতে পোস্ট করেছে। তারপর মিম আদির সঙ্গে নবদম্পতির সঙ্গে ছবি তুলেছে। মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করলো, আপু মেহেদি দিয়ে হাতটা এইভাবে নষ্ট করেছো কেন? আদিও মেঘের হাতটা খেয়াল করে বলল, মেঘাপু তোমার হাতটা খুব পচা দেখাচ্ছে। মেঘ মৃদু হাসলো, ভাই বোনদেরকে তো বলতে পারবে না আবির ভাইয়ের নাম লেখার শাস্তিস্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করেছে? মাইশা সবার দিকে এক পলক তাকিয়ে তানভীরকে প্রশ্ন করলো, আবির কোথায়? ভাইয়া ফ্রেশ হতে গিয়েছে, আসতেছে। ও আচ্ছা। আবির ভাই আসতেছে শুনেই মেঘের বক্ষস্থলে কম্পন শুরু হয়ে গেছে। পা কাঁপছে। আবির ভাইয়ের মুখোমুখি হবার জন্য অষ্টাদশীর বিন্দুমাত্র সাহস বেঁচে নেই। চলে যাওয়ার জন্য দু পা বাড়াতেই আবির উপস্থিত হলো। পাঞ্জাবি পাল্টে খয়েরি রঙের শার্ট সাথে কালো প্যান্ট ইন করে পরেছে। ভেজা চুলগুলো হাত দিয়ে সেট করেছে, সাথে বডি স্প্রে। ঝাঁঝালো গন্ধ অষ্টাদশীর হৃদয় কেড়ে নিচ্ছে। যতই রাগ অভিমান আর মনোমালিন্য থাকুক না কেন, প্রিয়জনের উপস্থিতি যেন সব সমস্যার একমাত্র সমাধান। সব ভুলে মেঘ ব্যগ্রভাবে আবিরকে দেখছে। হৃদয়ে ঝড় চলছে। ঝড়ের আভাস বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরোধ করে পাশ কেটে স্টেজে চলে গেল। আবির আশায় নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে 5 ভাই বোন, মাইশা আর তার হাজবেন্ডের সঙ্গে। সাকিব মামারা, বাবা চাচারা মোটামুটি সবাই সঙ্গেই ছবি তুলেছে। বেশ কিছুক্ষণ ছবিতে মেঘ আবির পাশাপাশি থাকলেও কেউ কারো দিকে তাকায়নি। ছবি তোলা শেষ হতেই মেঘ হালিমা খানের সাথে বাড়ির ভেতরে চলে গেছে। ছোটবেলা থেকে মেঘের অভ্যাস, কারোর প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায়। কারোর সাথে বেশি কথা বলে না। মায়ের পেছনে ঘুরঘুর করে। আচমকা বিয়ে বাড়ি অভিলাষ বদলে গেছে। চারদিকে কান্নার রব। কনেপক্ষের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্ত হলো কনে বিদায়। গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে পর্যন্ত সবার মধ্যে যতটা আমেজ থাকে, কনে বিদায়ে সবটাই অভিসঙ্গে মিশে যায়। জন্মের পর থেকে 20-25 বছর এক বাড়িতে বেড়ে ওঠা মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এক অচেনা পরিবারে। বাবা মা, ভাই বোনদের প্রতি এত বছরের ভালোবাসা, আবেগ, অনুভূতির বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয়। বিয়ে নামক সামাজিক বন্ধনের কারণে বাবার মায়ের আদরের বড় করা রাজকন্যারা বাবার বাড়ির মেহমান হয়ে যায়। শুরু হয় এক নতুন জীবন। যে জীবনের প্রথম লড়াইটাই হলো অচেনা, অপরিচিত মানুষগুলোকে আপন করে নেওয়া। বড় মামার বড় মেয়ে মাইশা তাই সবার খুব আদরের। বড় মামা মামি মাইশার বাঁধভাঙা কান্না দেখে বিয়েবাড়ির প্রতিটা মেহমান কাঁদছে। বোনকে জড়িয়ে ধরে বিরহ মিন কাঁদছে মালা আর দিশা। দিশার থেকেও মালার কান্নার গভীরতা অনেক বেশি। দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। মাইশার বড় ভাই না থাকায় আবির, তানভীর, সাকিব আরেকটা কাজিনকে মাইশার সাথে শ্বশুরবাড়ি যেতে হবে। তবে তারা রাতেই চলে আসবে। মেয়েদের মধ্যে স্মৃতি আর দেশে যাচ্ছে মাইশার সঙ্গে। সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল। ফুল দিয়ে সজ্জিত এক সাদা রঙের প্রাইভেট কার ধীর গতিতে যাত্রা শুরু করেছে। গাড়ি চলছে ধীর গতিতে। মাইশা কেঁদেই যাচ্ছে। এক পাশে দিশা, অপর পাশে মাইশার হাজবেন্ড। বাড়িতে আত্মীয় স্বজনদের কান্নার শব্দ। মাইশার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে সেই যে মালা রুমে ঢুকেছে, রুম থেকে বের হয়নি। মেঘ বিকেল থেকে মায়ের সঙ্গে সঙ্গে ঘুরছে। মাইশা আপুর কান্না দেখে নিজের অজান্তে মেঘের চোখ বেয়ে অনর্গল জল পড়ছিল। মায়ের আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে। আজ এত কাছে থেকে কোণে বিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচণ্ড ভয় কাজ করছে। সে যে এত সামান্য কারণে কেঁদে একাকার অবস্থা করে, বিয়েতে কী অবস্থা হবে? তৎক্ষণাৎ মনে মনে বিড়বিড় করলো, আবির ভাইকে বিয়ে করলে তো আমার বিদায়ও দিবে না, আর আমার কাঁদতেও হবে না। কান্নায় ভেজা চোখ, গাল বেয়ে পড়া পানির দাগ, তার সঙ্গে মুখে অকৃতি মায়াবী হাসি। একটা বয়স পর থেকে মেয়েটা সব কিছুর সঙ্গে নিজেকে তুলনা করে। তেমনি মাইশা আপুর বিদায় দেখে মেঘ নিজের চিন্তায় মগ্ন হয়ে গেছে। তবে
কৃপণ হাসিটা বেশি সময়ের জন্য স্থির হতে পারেনি। আবির ভাইয়ের লেপ্টে দেওয়া মেহেদির দিকে নজর পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আনমনে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের অনুভূতির রাজ্য জুড়ে কোন মহেশীর বসবাস? আমার হাত থেকে নাম মোছার কারণ কি? শুধুই পরিবার, নাকি অন্য কোনো রমণী? সন্ধ্যায় বেশ খানিকটা সময় পর বিয়েবাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। আবিরের মামারা, আবিরের বাবা, চাচু, মাইশার মামা, খালু সবাই একসঙ্গে আড্ডা দিতে বসেছেন। যার যার ব্যবসা, চাকরির সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে নিয়ে কথা উঠেছে। আলী আহমদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছেন, ছেলে রাজি থাকলে আগামী বছরই ছেলেকে বিয়ে করাবো। মিম, মেঘ আদি মাইশার কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করছিল। মালা আপুকেও ডেকেছে, কিন্তু মালা দরজাই খুলল না। সবার ডাকাডাকিতে অনেকক্ষণ পর মালা রুম থেকে বেরিয়ে আসছে। মিমরা তখন রাতের খাবার খাচ্ছিল। কাঁদতে কাঁদতে মালার চোখ মুখ ফুলে গেছে। সারাদিন খায়নি, তাই জোর করেই খেতে বসানো হয়েছে। মালার প্রতি মেঘের বিতৃষ্ণা আর ক্ষোভ থাকলেও বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে। মেঘ নিজে থেকেই মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে, কিন্তু মালার আচরণে মনে হচ্ছে মেঘকে সে সহ্যই করতে পারছে না। তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আবিররা ফিরেছে প্রায় 10টার দিকে। ততক্ষণে বিয়েবাড়ির হইচই শেষ। শীতের সময় 10টা মানেই গভীর রাত। মামিরা ব্যতীত সকলেই শুয়ে পড়েছে। আবিররা ফ্রেশ হয়ে উঠোনে শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে। আবার কবে কাজিনরা একত্রিত হতে পারবে তা জানা নেই। দিনটাকে স্মরণীয় করে রাখতে সমবয়সী সকলেই গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে। ঘণ্টাখানেক গল্প করার পর সাকিব তানভীরকে উদ্দেশ্য করে বলল, কিরে তানভীর, তোর অন্তরের প্রদেশে যে এক ললনা বসতি স্থাপন করেছে তা তো বলি না। তানভীর কণ্ঠে খাদে নামিয়ে উত্তর দিল, তেমন কিছু না। তুই বলবি কিনা বল। কি বলবো? তুই মেঘবতীর বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস? এই তো কিছুদিন হবে। সাকিব মাথা চুলকে শুধালো, আমি তো শুনেছিলাম তুই অনেক বছর যাবৎ বন্যাকে ফলো করিস। তানভীর ভ্রুকুচকে উত্তর দিল, এত বছর কি আমার জন্য ফলো করেছি নাকি? ভাইয়াই তো বলেছে বোনের কাছে বান্ধবীদের উপর নজরদারি করার জন্য। আবির প্রখর নেত্রে তানভীরকে দেখে বলল, আমি না হয় নজরদারি করতে বলেছিলাম, প্রেমে পড়তে তো বলি নাই। সাকিব ভাব নিয়ে বলল, কথা সত্য। তানভীর মন খারাপ করে উত্তর দিল, প্রেমে পড়েছি কি পড়িনি সেটা তো আর সেই মেয়ে জানে না। আমি কখনো বলতেও যাব না, তাহলেই তো হবে। সাকিব আর আবির দুজনই সশব্দে হেসে উঠল। সাকিব হাসি মুখে বলল, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো মজা করছি। তুই শুধু বল, প্রেম করবি কবে পড়েছিস, তাহলেই হবে। আবিরের হাসি দেখে তানভীর এক বুক সাহস নিয়ে বলা শুরু করলো, বনুদের বিদায় অনুষ্ঠানে বনুকে নিয়ে কলেজে গিয়েছিলাম। ভাইয়া বারণ করেছিল বিদায় বনুকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম, কিন্তু কলেজ গেট ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গিয়েছিল। বুকের ভেতর এক অদ্ভুত মায়া কাজ করেছিল। বনুর ফ্রেন্ড হিসেবে মেয়েটাকে ছোট থেকেই দেখে আসছি, অথচ কখনো এমনটা মনে হয়নি। সেদিন তাকে দেখে মনে হয়েছিল আজীবন ক্লান্তিহীন তাকিয়ে থাকলেও তাকে দেখার তৃপ্তি মিটবে না। আবির, সাকিব সহ বাকিরাও মুগ্ধ আঁখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তা দেখে তানভীরই লজ্জায় পড়ে গেছে। সাকিব মৃদু হেসে সোজাসাপটা জবাব দিল, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে তোকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে টেনে এনেছে। বিষাদ ছুঁতে চাওয়া তানভীর পুনরায় কারো মোহমায় জড়িয়েছে। আবির হিমশীতল কণ্ঠে বলল, তুই ঠিক থাকলে বাকিটা আমি সামলে নেব, কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টাপাল্টা কিছু দেখি তাহলে তোর একদিন কি আর আমার কয়দিন যে লাগবে। তানভীর ঘাড় বেঁকিয়ে সম্মতি দিল। মিমের ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘের। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই মিম পুনরায় বলল, ভাইয়া তোমায় রেডি হতে বলেছে। মেঘ ঘুমের ঘরেই বলল, কেন? তোমায় ঢাকা নিয়ে যাবে। এখন? হ্যাঁ, ভাইয়া রেডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি উঠো। মিমের কথা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে।